স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। দেশে ভোটার সংখ্যা বেড়ে হয়েছে 12,36,83,512 জন। এবার ভোটার বেড়েছে 18,33,352 জন, শতকরা হিসেবে যা 1.5 ভাগ। এবার 7টি দেশের প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে, আর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 2 জুন। নির্বাচন কমিশনার জানান, রাজনৈতিক মতৈক্য হলে এবং সরকারের কাছে সিদ্ধান্ত আসলে 17 বছর বয়সীদের ভোটার তালিকায় যুক্ত করার বিষয়টি বিবেচনা করবে কমিশন। গত বছরের চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার সংখ্যা ছিল 12,18,50,160। অর্থাৎ এই এক বছরে আমাদের ভোটার সংখ্যা বেড়েছে 18,33,352 জন। আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির হার 1.5%। পুরুষ ভোটারের সংখ্যা 6,33,30,103 জন এবং নারী ভোটারের সংখ্যা 6,03,52,415 জন। নানা কর্মসূচিতে আজ জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য, নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার। জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে রাজধানী ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে সমাজসেবা অধিদপ্তর। কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াকাথন, মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ওয়াকাথন কর্মসূচি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। এ সময় তিনি বলেন, শুধু নিজের স্বার্থে নয়, জনগণের কল্যাণে ব্যবসা করা উচিত। ওয়াকাথনে সমাজসেবা অধিদপ্তরের সেবাগ্রহীতা, অংশীজন ও নিবন্ধিত সংস্থাসমূহের প্রতিনিধি ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। আমরা উৎসাহিত করি সবাইকে, যাতে এই ব্যবসা, যে পরের স্বার্থে ব্যবসা, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি, সে ব্যবসাতে উৎসাহিত হয়। এবং এখন হচ্ছে, মানুষ আস্তে আস্তে এটা বুঝছে, বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে যে হ্যাঁ, আমি যখন ব্যবসা করব, নিজের স্বার্থে ব্যবসা করব এবং অন্যের স্বার্থে, পরের স্বার্থেও ব্যবসা করব, যেটাতে আমি যা যা দেখি হচ্ছে না, স্বাস্থ্য খাতে ঘাটতি আছে, স্বাস্থ্যের সেবা করি, শিক্ষা খাতে ঘাটতি আছে, শিক্ষা খাতে সেবা করি, সামাজিক ব্যবসা করে। রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হচ্ছে আজ। এজন্য কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ। গত 31 অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এরপর 25 নভেম্বর ঢাকা থেকে এই মামলায় গ্রেফতার করে 26 নভেম্বর হাজির করা হলে হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটে। চিন্ময়ের অনুসারীদের সাথে সংঘর্ষে মারা যান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। পরে তার পরিবার ও পুলিশ 6টি মামলা করে। এতে হত্যার সাথে জড়িত সহ 40 জনকে গ্রেফতার করে পুলিশ। শুনানির জন্য চিন্ময়কে আদালতে নেওয়া হচ্ছে। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী রুনা আনসারি। সবশেষ তথ্য জানবো তার কাছে। রুনা, জামিন শুনানি কখন শুরু হবে? চিন্ময় দাসকে কি আদালতে নেওয়া হয়েছে? বিস্তারিত আমাদের জানাবেন। জামিন শুনানি এর মধ্যে শেষ হয়েছে, তবে নিরাপত্তাজনিত কারণে চিন্ময় দাসকে আদালতে আনা হয়নি। চিন্ময় দাসকে আদালতে আনা না হলেও আদালতের যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না, সেজন্য সকাল থেকে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কড়া নিরাপত্তায় ছিলেন এবং জামিন শুনানি মূলত 11টা 25 মিনিটে শুরু হয় এবং 20 মিনিট পর্যন্ত যুক্তিতর্ক শেষে জামিন নামঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালত। আজকে জামিন শুনানিতে চিন্ময় দাসের পক্ষে এখানে যুক্তিতর্ক উপস্থাপন করেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য এবং তার সাথে চট্টগ্রামের আরো 12 জন আইনজীবী, প্রায় 12 থেকে 13 জন আইনজীবী জামিন শুনানিতে অংশ নেন। এবং আজকে যেহেতু দীর্ঘদিন চিন্ময় দাসের আটকের পর থেকে চিন্ময় দাসের পক্ষ থেকে একটি অভিযোগ করা হচ্ছিল, তার পক্ষে কোনো আইনজীবীকে এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, সেজন্য চট্টগ্রাম মহানগর
চট্টগ্রাম আদালতে যে আইনজীবী সমিতি রয়েছেন সেই আইনজীবী সমিতির তারাও কিন্তু এখানে আজকে উপস্থিত ছিলেন এবং তারা জামিন শুনানিতে চিন্ময় দাসের পক্ষে শুনানি করার জন্য তারাও নিজেরা এখানে উপস্থিত থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় তারাও সহযোগিতা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। জামিন শুনানিতে প্রায় 20 মিনিট যুক্তিতর্ক শেষ করে যারা রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি বলছেন যেহেতু এটি রাষ্ট্রদ্রোহের মামলায় এটি যতক্ষণ না পর্যন্ত একটি মামলা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আসামিকে কোনোভাবে যেন জামিন দেওয়া না হয় এবং আসামিকে জামিন দেওয়াটা নিরাপত্তা জনিত কারণের বিঘ্ন ঘটতে পারে সেই বিষয়টা চিন্তা করে কিন্তু মহানগর দায়রা জজ আদালত থেকে আজকে জামিন শুনানিটা বাতিল করা নামঞ্জুর করেছেন। এবং আমরা যেটি দেখেছি জামিন শুনানির পরপরই কিন্তু আদালত চত্বরে আইনজীবীরা এখানে বিক্ষোভ করেছে। চট্টগ্রাম আদালত চত্বর কিন্তু আইনজীবীদের আজকে তাদের একটি সভা ছিল, সেই জায়গা থেকে তারা আজকে যেহেতু তাদের একজন সহকর্মী সেদিন নিহত হয়েছে সাইফুল ইসলাম আলিফ, সে আলিফ হত্যার সাথেও আইনজীবীদের একটি দাবি জানিয়েছিলেন। চিন্ময় দাসের আজকের যেটি জামিন শুনানি ছিল সেটি ছিল হচ্ছে রাষ্ট্রদ্রোহ মামলা, কিন্তু আদালতে যেদিন তাকে 26 নভেম্বর হাজির করা হয়েছিল সে 26 নভেম্বরের সংঘর্ষের ঘটনায় আলিফ হত্যা হয়েছে, যার কারণে তিনি তাকে হুকুমদাতা হিসেবে এবং তাকে উস্কানিদাতা হিসেবে যেন আলিফ হত্যার প্রত্যেকটা মামলায় তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় সে দাবি জানাচ্ছিলেন আজকে এই বিক্ষোভ থেকে আইনজীবী সমিতির সভাপতি এবং আইনজীবী সমিতির যত নেতৃবৃন্দ আছে তারা। তো চট্টগ্রাম আদালত চত্বর এই মুহূর্তে কিন্তু যেহেতু চিন্ময় দাসকে এখানে হাজির করা হয়নি নিরাপত্তা জনিত কারণে, এরপরও কিন্তু আদালতের যারা সাধারণ এখানে যারা বিচার প্রার্থী রয়েছেন তাদের নিরাপত্তার কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেই কারণে কিন্তু সকাল থেকে আদালতের বাইরে আদালত প্রাঙ্গণে আদালতের যে মূল সড়কগুলো রয়েছে লালদিঘির পাশ থেকে নিয়ে কোতোয়ালি মোড় সব জায়গায় কিন্তু এখানে সেনা সদস্য, র্যাব, পুলিশ এবং বিজিবি সকল শ্রেণীর আইন শৃঙ্খলা সদস্যরা তারা মোতায়েন ছিলেন এবং পুরো আদালত চত্বরটি থেকে নিয়ে আদালত প্রাঙ্গণের আশপাশ পুরোটাই কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছেন, এইটুকুই আমরা দেখেছি। তো জামিন নামঞ্জুরে কিন্তু তারা খুশি হয়েছেন এখানকার আইনজীবীরা, কিন্তু তারা বলছেন আলিফ হত্যা মামলায় তাকে অন্তর্ভুক্ত করতে হবে এবং সে দাবি তারা জানাচ্ছিলেন। মুন্নি জি, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রুনা আনসারি। রাজধানী সহ সারা দেশে বেড়েছে শীত, ঘন কুয়াশায় ঢেকে থাকছে সব জায়গা। পঞ্চগড়ে রাতের পাশাপাশি কমতে শুরু করেছে দিনের তাপমাত্রাও। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস, আর নওগাঁর তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে নেমেছে। ঘন কুয়াশা না থাকলেও উত্তরের বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে। রংপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায় 3 সপ্তাহ ধরে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রিতে উঠানামা করছে। লালমনিরহাটে 2 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেন মরণ ফাঁদ। শুধু 1 বছরেই 64টি দুর্ঘটনা ঘটেছে, যাতে মারা গেছে 22 জন। যানবাহনের বেপরোয়া গতি, কুয়াশা আর ট্রাফিক আইন মেনে না চলায় এমন ঘটনা ঘটছে প্রতিনিয়ত। পদ্মা সেতুর সংযোগ সড়ক ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। সেতুর দুই পাশের 55 কিলোমিটারের এই সড়কটি দেশের প্রথম জাতীয় এক্সপ্রেসওয়ে। চলাচলের জন্য দ্রুতগতির এই এক্সপ্রেসওয়েতে সম্প্রতি বেড়েছে দুর্ঘটনা। গত 27 ডিসেম্বর এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গাড়ি চাপায় 6 জন নিহত হয়, আহত হয় আরও 5 জন। এর মাত্র 5 দিন আগে 22 ডিসেম্বর এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শোলঘর থেকে হাসাড়া পর্যন্ত 4টি জায়গায় 10টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। গত বছরের 22 ডিসেম্বর থেকে চলতি বছরের 27 ডিসেম্বর পর্যন্ত 64টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছে 22 জন, আহতের সংখ্যা 85। পথচারী, ছোট রিক্সা, ছোট গাড়ি এগুলোর জন্যই 90% অ্যাক্সিডেন্ট হয়। যেভাবে ট্রাকগুলো চলে, ঈদে বাইকগুলো চলে, মোটরসাইকেলগুলো চলে, তা আমরাই তো নিরাপদে নাই, তা আমরা কিভাবে নিরাপদ আর একজন দিতে পারবো? যে জায়গায় ফেরিঘাট, মনে করেন টোলঘাট, সব জায়গায় এরকম বিট দেওয়া উচিত। হাইওয়ে পুলিশ বলছে এক্সপ্রেসওয়েতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। আমরা ধলেশ্বর টোল প্লাজায় কিন্তু আমরা মাইকিংয়ের একটা ব্যবস্থা রেখেছি। জনগণ, পাবলিক, যাত্রী সাধারণ যদি
সচেতন না হয়, সচেতন ব্যতীত আপনাকে এই দুর্ঘটনা কমানো সম্ভব না। শুধু আইন প্রয়োগ করে দিলে হবে না। বিশ্লেষকেরা বলছেন সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের পর্যাপ্ত বিশ্রাম, প্রশিক্ষণ ও নির্দিষ্ট বেতনের আওতায় আনা জরুরি। দেখা যাচ্ছে যে এখানে যে গতিসীমা নিয়ন্ত্রণের ব্যাপারটা শুধুমাত্র ছোট গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, বড় গাড়ির ক্ষেত্রে গতিসীমাটা নিয়ন্ত্রণ করা হচ্ছে না। যে চালকরা চালাচ্ছে তারা কম্পিটিশনের ভিতরে থাকে, হাই স্পিডে চালাচ্ছেন, রাস্তাটা ভালো দেখে তারা গতিসীমা ভায়োলেট করছে। তিনি জানান চালকদের অসচেতনতা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, ট্রাফিক আইন মেনে না চলা এবং ধীর গতির যানবাহন মহাসড়কে চলাচল করায় দুর্ঘটনা বাড়ছে। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রিমিয়ার স্টল ও 3টি এটিএম বুথ বসিয়েছে ইসলামী ব্যাংক। বুধবার রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 63 নম্বর স্টল উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুল মওলা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের স্টলে প্রতি বছরের মতো এবারও বাণিজ্য মেলার ক্রেতা, দর্শনার্থী, গ্রাহক ও ব্যবসায়ীদের ব্যাংকিং ও তথ্য সেবা প্রদান করা হচ্ছে। এখানে সরকারি রাজস্ব, ভ্যাট, ট্যাক্স ও বিভিন্ন ফি দেওয়ার ব্যবস্থা রয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইংরেজি নববর্ষের প্রথম দিন ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে 23 ফিলিস্তিনি নাগরিকের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দক্ষিণের মাউইসি শহরে বিমান হামলায় প্রাণ গেছে 10 জনের। আর জাবালিয়ায় ইসরায়েলি আগ্রাসনে শিশুসহ 13 জন নিহত হয়েছে। এই নিয়ে 1 বছরের বেশি সময় গাজা ইসরায়েলি আগ্রাসনে 45,500-র বেশি মানুষ প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায় গাজার শীতল আবহাওয়ায় 1 সপ্তাহে 6টি শিশুর মৃত্যু হয়েছে হাইপোথেরামিয়ায়। ইসরায়েলের অব্যাহত হামলা ও মানবিক সহায়তায় বিধিনিষেধের কারণে গাজায় শীতকালীন সাহায্য ও চিকিৎসা সেবা অভাব মারাত্মক আকার ধারণ করেছে। এবারে খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আজ রয়েছে 2টি ম্যাচ। দুপুর 1:30টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। বড় বাজেটের দল গড়েও প্রথম ম্যাচে রংপুরের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে ঢাকা। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে বড় স্কোর করেও বরিশালের কাছে হেরেছে রাজশাহী। সন্ধ্যা 7টায় দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে 2 জায়ান্ট ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। টানা 2 ম্যাচে জিতে রীতিমতো উঠছে রংপুর। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।